হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 4 অভিব্যক্তি এবং অভিযোজন এর অভিব্যক্তি এবং অভিযোজন দুটো আলাদা পার্টে দুটো ভিডিও তৈরি করেছি। এর মধ্যে যে অভিব্যক্তি পার্টটা রয়েছে সেখান থেকে মোটামুটি 210খানা এমসিকিউ এবং এসিকিউ আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমরা আলোচনা করব। বলে চ্যাপ্টার এর মাধ্যমে কী হবে, চ্যাপ্টারের যতগুলো তোমার বেসিক কনসেপ্ট সেটা আরও ভালোভাবে তৈরি হবে এবং যে কোনো পরীক্ষায় আজকাল যেহেতু বিশেষ করে শর্ট কোয়েশ্চেনের সময় শর্ট কোয়েশ্চেন বেশি করে আসছে, এমসিকিউ বা এসিকিউ টাইপের কোয়েশ্চেন, তাই এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার সমস্যার সমাধানে বিশেষভাবে সাহায্য করবে এবং সাবজেক্টটাকে বুঝতেও সাহায্য করবে। তো চলো আজকে আমরা শুরু করি এই ভিডিওটি, যেখানে তোমার প্রথমে রয়েছে কি এসিকিউ কোয়েশ্চেন। দেখ, প্রথম অংশ কি বলছে যে সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। সমসমস্ত অঙ্গ কাদের বলা হয়? যাদের উৎপত্তি এবং গঠনে একই কিন্তু ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য তাদের কি হয়েছে, ভিন্ন রূপ অভিযোজন হয়েছে। যেমন ধরে নাও তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত। তো এগুলো কি হয়েছে যে তিমি জলে বাস করার জন্য ওর প্যাডেল সাথে কি হয়েছে, তোমার প্যাডেলে পরিণত হয়েছে অগ্রপথটা। দ্রুত দৌড়ানোর জন্য ঘোড়ার অগ্রপথ তৈরি হয়েছে, আর কোনো কিছু ধরার জন্য মানুষের হাত তৈরি হয়েছে। তো সমস্ত অঙ্গ তোমার অপসারী বিবর্তনকে করে। কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে পূর্বপুরুষগুলো হচ্ছে পূর্বপুরুষ একই, পূর্বপুরুষ এক কিন্তু ভিন্ন পরিবেশে বস করার জন্য ওদের কি হচ্ছে, অভিযোজনটা ভিন্ন হয়েছে, এই জন্য এদেরকে অপসারী বলা হয়। এবার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটি কে দিয়েছিল? এটা দিয়েছিল জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক। 3 নম্বর কোয়েশ্চেন, মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। তাহলে আমাদের কি বলতে পারি, একটা তোমার অ্যাপেন্ডিক্স বলতে পারি, একটা বলতে পারি আমরা কি, আমাদের হচ্ছে নিকটিটেটিং পর্দা, নিকটিটেটিং মেমব্রেন বা পর্দা, আমাদের চোখের কোণার দিকে যে পর্দাটা থাকে। গরম তরল স্যুপ কথাটির প্রবক্তাকে? জে.বি.এস. হ্যালডেন। কোয়াসারপেট মডেলের প্রবক্তা কে ছিল? সিডনি ফক্স। মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কে ছিল? কোয়াসারপেট মডেলের প্রবক্তা ছিল ওপারিন ছিল, কিন্তু মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা ছিল সিডনি ফক্স। কোয়াসারপেট মডেলের প্রবক্তা ছিল কে? ওপারিন, এবং মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা ছিল সিডনি ফক্স। তাহলে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা কে ছিল? সিডনি ফক্স। আর কোয়াসারপেট মডেল দিয়েছিল ওপারিন। নগ্নজিনের রাসায়নিক প্রকৃতি কি ছিল? আরএনএ। নগ্নজিনের রাসায়নিক প্রকৃতি ছিল আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। অভিব্যক্তির এককে পপুলেশন, মনে রাখবে পপুলেশন কাকে বলা হয়? যে একটা নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠীকে আমরা পপুলেশন বলি। যেমন ধরুন এক নির্দিষ্ট এলাকায় মানুষের যে সঙ্গে পপুলেশন, সে মানুষের যে সঙ্গে কি গোষ্ঠী, সে একসঙ্গে আমরা পপুলেশন বলছি। তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকায় একই জীবগোষ্ঠীকে একসঙ্গে আমরা পপুলেশন বলি। ভাইসম্যানের পরীক্ষা মাধ্যমে ল্যামার্কের কোন সূত্রকে মিথ্যা প্রমাণিত করেছিল? এটা অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রকে তোমরা করেছিল। মানে এই যে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই সূত্রটা দিয়েছিল, সে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটাকে তোমার প্রতিহত করেছিল। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই সূত্রটাকে করেছিল, মিথ্যা প্রমাণ করেছিল। সে কি করেছিল? সে তোমার লেজ কাটা ইঁদুর তৈরি করেছিল এবং তোমার মানে অন্ধকারের মধ্যে ড্রসোফিলা মাছ চাষ করেছিল। ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোসফিক জুলজিক।
নেক্সট পেজ চলে যাও, বলছে ডারউইনের লেখা বইটির নাম কি? অন দ্য স্পিসিস বাই মিনস অন দ্য অরিজিন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিল? হুগো ডি ব্রিস, হুগো ডি ব্রিস। কোন গাছের উপর গবেষণা করেছিল? সে ইভিনিং প্রাইম রোজ বা সন্ধ্যা মালতী, ইভিনিং প্রাইম রোজ বা সন্ধ্যা মালতী গাছের উপরে গবেষণা করেছিল। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তাকে ভাইজম্যান বা ওয়াইজম্যান বলা হয় এটাকে, ম্যান ও ওয়াইজম্যান। এখানে জার্মপ্লাজম বলতে হচ্ছে কি? ওয়াইজম্যান। জার্মপ্লাজম তত্ত্বের কথার মানে হচ্ছে যে আমাদের দেহে দুই রকমের কি থাকে? কোষ থাকে। একটা সোম্যাটিক সেল, সোম্যাটিক সেল বা দেহকোষ, একটা হচ্ছে জার্ম সেল অর্থাৎ জনন কোষ, জনন কোষ। তো আমাদের বৈশিষ্ট্যগুলো একজন থেকে পরবর্তী জনিত যায় কার মাধ্যমে? এই জার্ম সেলের মাধ্যমে। এটাকে জার্মপ্লাজম মতবাদ বলেছিল। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? সূত্রের প্রবক্তা হচ্ছে কি? বিজ্ঞানী আর্নস্ট হেকেল। বিজ্ঞানী আর্নস্ট, আর্নস্ট হেকেল হচ্ছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। কেমিক্যাল ইভলিউশন অফ কে ব্যাখ্যা করেছিল? ওপারিন ব্যাখ্যা করেছিল রাসায়নিক ইভলিউশন অফ লাইফ, ওপারিন। পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম প্রভৃতি কোন ধরনের? এখানে কি হচ্ছে? পূর্বপুরুষ আলাদা, পূর্বপুরুষ আলাদা, কিন্তু একই পরিবেশে বাস করার জন্য এদের অঙ্গের অভিযোজনটা একই রকম হয়েছে। যেমন পাখি হচ্ছে পক্ষী শ্রেণী থেকে এসছে, পতঙ্গ হচ্ছে তোমার আর্থ্রোপোডা থেকে এসছে, বাদুড় এসছে ম্যামলস থেকে। তাহলে এদের কি হচ্ছে যে এদের পূর্বপুরুষ আলাদা কিন্তু একই জায়গায় বাস করার জন্য এদের একই রকম তোমার হয়েছে। এটা হচ্ছে তোমার সমবৃত্তীয় অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। এবং এটা কোন ধরনের অভিযোজনকে নির্দেশ করছে? এটা হচ্ছে অভিসারী, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। কারণ এদের পূর্বপুরুষ হচ্ছে আলাদা কিন্তু এরা একই পরিবেশে বাস করার জন্য একই রকম অঙ্গে তৈরি হয়েছে। তিমির ফ্লিপার, তিমির ফ্লিপার মাছের পাখনা এবং পেঙ্গুইনের ডানা। তাহলে এরা কি হচ্ছে? মাছের পাখনা, পেঙ্গুইন, এরা তিনটা কিন্তু একই পরিবেশে বাস করছে কিন্তু কি প্রকৃতির উদাহরণ? এটা হচ্ছে কিন্তু তিমির ফ্লিপার যেহেতু রয়েছে, মাছের পাখনা রয়েছে এবং পেঙ্গুইনের ডানা রয়েছে। এটাও কিন্তু তিমির ফ্লিপার, মাছের পাখনা, এদের হচ্ছে কি কাজ একই কিন্তু মাছের পাখনা সাঁতার কাটতে, এদের কাজ একই কিন্তু হচ্ছে গঠন আলাদা। গঠন আলাদা বলতে এখানে গঠন যখন আলাদা হচ্ছে এটা হচ্ছে তোমার, এটাও সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ। সমসংস্থ কোন ধরনের বিবর্তনকে দেখায়? এটা হচ্ছে অপসারী। সমসংস্থ মনে রাখবে অপসারী কিন্তু সমবৃত্তি হচ্ছে অভিসারী। এরপর হচ্ছে কি 19 নম্বর দেখো, বলছে সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনের ধারাকে প্রকাশ করে? এটা অভিসারী। এখন যেটা বললাম অভিসারী, ওই পূর্বপুরুষ আলাদা কিন্তু একই পরিবেশে বাস করার জন্য কাজ একই রকম হয়। মায়োসিন যুগের ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি ছিল? মেরিচহিপ্পাস। মায়োসিন যুগ হচ্ছে কি মেরিচহিপ্পাস, 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 ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? ইওহিপ্পাস, ইওহিপ্পাস। ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম ছিল ইওহিপ্পাস। ঘোড়ার পূর্বপুরুষের জীবাশ্ম সমূহ অধিকাংশ কোথায় পাওয়া গেছিল? ইউরোপ এবং এশিয়ার মধ্যে, এই জন্য নাম হচ্ছে ইউরো এশিয়া, ইউরো এশিয়া, ইউরো এশিয়াতে পাওয়া গেছিল। তারপর হচ্ছে কি যোগ্যতমের উদ্বর্তন বাস্তবে কে উল্লেখ করেছিল? হারবার্ট স্পেন্সার, হারবার্ট স্পেন্সার উল্লেখ করেছিল।
একটি ব্যক্তবীজী জীবন্ত জীবাশ্মের উদাহরণ ব্যক্তবীজী গিঙ্গো বাইলোবা। জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? তোমার যে সমস্ত জীবগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে টিকে রয়েছে, কিন্তু তার সমসাময়িক জীবগুলো বিলুপ্ত হয়ে গেছে। যে সমস্ত জীব কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে এখনো টিকে রয়েছে, কিন্তু তার সমসাময়িক জীবগুলো কি হচ্ছে, বিলুপ্ত হয়ে গেছে, তাকে বলা হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম। 25 নম্বর বলছে কোন বৈশিষ্ট্য দেখে উভয়চরের অগ্রপদ পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয়? সমসমস্ত অঙ্গ মানে হচ্ছে যে তাদের মানে একই, সমস্ত মানে গঠন, এদের গঠন এক। দেখেন গঠন এক। দেখেন আভ্যন্তরীণ গঠন, বিশেষ করে আভ্যন্তরীণ হাড়ের গঠন, একটি অমেরুদণ্ডী জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের নাম লিখো। সেটা হচ্ছে পেরিপেটাস, যেটা হচ্ছে কি অ্যানলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে, অর্থাৎ অঙ্গুলিমাল প্রাণী, কেঁচো, অ্যানলিডা এবং আর্থ্রোপোডা, সন্ধিপদ মানে পতঙ্গদের মধ্যবর্তী পর্যায়, মিসিং লিঙ্ক, অর্থাৎ জীবন্ত জীবাশ্মের উদাহরণ। একটি মেরুদণ্ডী জীবন্ত উদাহরণ নাম দেখো। সেটা হচ্ছে প্ল্যাটিপাস বা হংসচঞ্চু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার রেপটাইল এবং ম্যামালস, অর্থাৎ সরীসৃপ জাতীয় প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যবর্তী পর্যায়ে পড়ছে। বলছে 27 হলো, 28 হলো। এবার হচ্ছে 28 নম্বর, প্ল্যাটিপাস কোন কোন শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করে? তাহলে প্ল্যাটিপাস সরীসৃপ এবং ম্যামালস এ দুটো শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করে। 29 নম্বর, জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশায়ন ঘটে। ল্যামার্কের এই মতবাদকে কে ভ্রান্ত প্রমাণ করেছিল? সেটা করেছিল ভাইসম্যান প্রথম বলেছিল যে একমাত্র জার্মপ্লাজম তত্ত্ব সঠিক, মানে জননকোষে যদি কোনো পরিবর্তন হয় তবে সেটা এক জন্য থেকে পরবর্তী জনতে যাবে, অন্য বৈশিষ্ট্যগুলো কিন্তু যাবে না। 30 নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম কত প্রকার? অস্তিত্বের সংগ্রাম 3 প্রকারের হয়। একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, পরিবেশের সঙ্গে জীবের সংগ্রাম, খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রাম পরিবেশের সঙ্গে। একটা হচ্ছে কি নিজ প্রজাতির জীবের সঙ্গে, নিজ প্রজাতির জীব, যেটাকে আন্তঃপ্রজাতি বলছি, আন্তঃপ্রজাতি। আর অন্য প্রজাতির জীবের সঙ্গে সংগ্রাম, অন্য প্রজাতির জীব, যেটাকে অন্তঃপ্রজাতি বলছি আমরা, অন্তঃপ্রজাতি। এই সংগ্রামটা কিসের জন্য হচ্ছে? শুধুমাত্র খাদ্য এবং বাসস্থান, এই দুটো কারণের জন্য তোমার এই সংগ্রামগুলো হচ্ছে। 31 বা কোন দ্বীপের উদ্ভিদ এবং প্রাণীর নমুনা পর্যবেক্ষণ করে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবক্তা দেন? এটা হচ্ছে গ্যালাপোগাস আইল্যান্ড, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ। পক্ষী এবং সরীসৃপের রূপান্তর একটি উক্তিটি কে দিয়েছিল? টি.এক্স. হাক্সলে। পক্ষী সরীসৃপের রূপান্তর উক্তিটি কে দিয়েছিল? সেটা হচ্ছে হাক্সলে দিয়েছিল। 33 নম্বর হচ্ছে টি.এক্স না টি.এইচ. হাক্সলে। জলের মাত্রা নিয়ন্ত্রণে উটের দেহে কি থাকে? উটের দেহে লোম থাকে এবং পুরু ত্বক থাকে, লোম ও পুরু ত্বক থাকা। আর কি থাকে? এদের ত্বক থাকে। আর হচ্ছে কি তোমার এদের রক্তের মধ্যে জলমাত্রা নিয়ন্ত্রণের জন্য উটের দেহে কি থাকে? এদের অ্যালবুমিন থাকে, বিশেষ ধরনের এক ধরনের অ্যালবুমিন, তার রক্তের মধ্যে অ্যালবুমিন প্রোটিনটা থাকে। তারপর বলছে দেখো 34 নম্বর, নয়া ডারউইনবাদের মুখ্য প্রবক্তাদের নাম লিখো। তারা কারা দিয়েছিল? গোল্ডস্মিথ দিয়েছিল, গোল্ডস্মিথ, দ্য ভ্রিশ, ভাইসম্যান, হ্যালডেন। এরা হচ্ছে নিও ডারউইন তত্ত্বের প্রবক্তা।
দুটি জীবগোষ্ঠীর 35 নম্বর, দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বহনকারী জীবদের কি বলে? দুটি জীবগোষ্ঠীর মানে বৈশিষ্ট্য বহনকারী জীবকে বলা হয় কানেকটিভ লিঙ্ক। কানেকটিভ লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী প্রাণী। সংযোগ রক্ষাকারী প্রাণী যেমন হয়তো কি পেরিপেটাস, যেটা অ্যানিলিডা অর্থাৎ অঙ্গুরুমালা কেঁচো জাতীয় প্রাণী, আর্থ্রোপোডা পতঙ্গ প্রাণীদের মধ্যবর্তী। একটা প্রোটোবায়ন্টের উদাহরণ দাও, সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কোন জাহাজে চড়ে ডারউইন বিভিন্ন দ্বীপ প্রদক্ষিণ করেছিলেন? HMS বিগেল। জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম করেছে, এটা হচ্ছে গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা। তারপর হচ্ছে কি, কোন মহাযুগে মানুষের আবির্ভাব ঘটে? এটা হচ্ছে সিনোজয়িক যুগ। সিনোজয়িক যুগে মানুষের আবির্ভাব ঘটে। একটি মাছের জীবন্ত জীবাশ্মের নাম বলো, সেটা হচ্ছে শিলাকান্ত মাছ। উষাকালের ঘোড়া বা ডন হর্স বলা হয়, DOWN, ডন হর্স। ডন হর্স বলা হয় কাকে? ইওহিপ্পাসকে বলা হয়, ইওহিপ্পাস। এদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎ পদে 3টি আঙ্গুল ছিল। পশ্চাৎ পদে 3টি আঙ্গুল ছিল। অন্তর্বর্তী ঘোড়া কাকে বলা হয়? অন্তর্বর্তী মেসোহিপ্পাসকে। এদের তিন আঙ্গুল যুক্ত পদ ছিল। আগে পিছন অগ্রপদ পশ্চাৎপদ উভয় 3 আঙ্গুল ছিল। রোমন্থক ঘোড়া কাকে বলা হয়? রোমন্থক মেরিচিপ্পাসকে বলা হয়। মেরিচিপ্পাস, এটা মনে রাখবে, মেরিচিপ্পাস। তাহলে উষাকালের ঘোড়া হচ্ছে ইওহিপ্পাস, অন্তর্বর্তী ঘোড়া মেসোহিপ্পাস, রোমন্থক ঘোড়া হচ্ছে মেরিচিপ্পাস। ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস বইটির অপর নাম কি? এটা হচ্ছে কি দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেস। অপর নাম হচ্ছে দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস in the struggle for life. তাহলে দ্য অরিজিন অফ স্পিসিস বইটা লিখেছিল কে? চার্লস ডারউইন। এবং সেই ডারউইনের এই বইটার অন্য নাম কি ছিল? দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ। অর্থাৎ জীবনের সঙ্গে সংগ্রামে, জীবনের সঙ্গে একমাত্র যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ফেভার অনুকূলবর্তী হয় তারাই একমাত্র প্রিজার্ভ করবে। ডারউইনের ভেদকে কি নামে অভিহিত করেছেন? প্রকৃতির খেলা। ডারউইন ভেদকে প্রকৃতির খেলা হিসেবে তুলনা করেছেন। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স কোন প্রাণীতে সক্রিয় অঙ্গে পরিণত? সিকাম। কুকুরের ক্ষেত্রে সিকাম বা গিনিপিগের ক্ষেত্রে সিকামে পরিণত হয়। গিনিপিগ, ওদের ক্ষেত্রে সিকাম যে অংশটা রয়েছে একই অংশ, তো ওদের ক্ষেত্রে সেটা হচ্ছে সক্রিয় রয়েছে, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে নিষ্ক্রিয় রয়েছে। তারপর হচ্ছে কি 47 নম্বর দেখো, মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ। মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত মানুষের কঙ্কাল কোথায় রয়েছে? সেটা হচ্ছে কক্সিস। আমাদের যে বাদরের যে লেজ, আমাদের সেটা কক্সিসে পরিণত হয়েছে। আনুমানিক কতদিন আগে জীবের উৎপত্তি ঘটেছে? মোটামুটি 300 কোটি বছর আগে।
জীবের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক মতবাদ বা রাসায়নিক বিবর্তনের প্রবক্তা কে ছিল? এটা ছিল সারকে ওপারিন এবং হ্যালডেন। ওপারিন অ্যান্ড হ্যালডেন। জীবের প্রথম উৎপত্তি কোথায় ঘটেছিল? সমুদ্রের জলে। সমুদ্রের জলে। 51 নম্বর কোয়েশ্চেন, প্রথম সৃষ্টি দুটো হাইড্রোকার্বনের নাম লিখো। একটা হচ্ছে মিথেন, যেটা CH4, একটা অ্যাসিটিলিন, C2H2। কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে ছিল? ওপারিন। কত খ্রিস্টাব্দে দিয়েছিল? সে দিয়েছিল 1920 খ্রিস্টাব্দে। অ্যামাইনো অ্যাসিড কিভাবে সৃষ্টি হয়েছিল? অ্যামাইনো অ্যাসিড হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সঙ্গে বিক্রিয়া করে। হাইড্রোকার্বন অ্যামাইনো অ্যাসিড করে হাইড্রোকার্বন গুলো কি হচ্ছে জল H2 এর সঙ্গে এবং অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, অ্যামোনিয়া এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো, NH3+, COO- H এবং R, এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে ছিল? মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা ছিল তোমার কে? বিজ্ঞানী ফক্স। মাইক্রোস্ফিয়ার কি? মাইক্রোস্ফিয়ার হচ্ছে কি অর্ধবেদ্য পর্দাবৃত প্রধানত প্রোটিন অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের একটি গঠন। প্রোটিন এর একটি গঠন যারা বিভাজন হতে পারে। ল্যামার্কের মতবাদ কোন গ্রন্থে প্রকাশিত হয়ে আছেন? সেটা ফিলোসফিক জুলজিক। ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কের লেখা বইটার নাম হচ্ছে ফিলোসফিক জুলজিক। 57 নম্বর কোয়েশ্চেন বলছে, কোন অঙ্গের অধিক ব্যবহার এবং অব্যবহারের ফলে জীবদেহে কি প্রভাব দেখা যায়? জীবদেহে কি প্রভাব দেখতে পাওয়া যায়? জীবদেহের পরিবর্তন গৃহীত হয়। দেহের পরিবর্তন গৃহীত হয়। এর মানে হচ্ছে তুমি যখন আমাদের ডান হাত বেশি ব্যবহার করি, বাম হাত কম ব্যবহার করি, বলে ডান হাতটা শক্তিশালী হয়ে ওঠে, বাম হাতটা তোমার কি হচ্ছে ধীরে ধীরে দুর্বল হয়। ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? এটা ইওহিপ্পাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বলছে ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম? 59 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি কোন যুগের? ইওসিন যুগের। ইওসিন যুগের। প্রত্নজীববিদ্যা কাকে বলা হয়? জীবাশ্ম ঘটিত বিজ্ঞানকে। প্রত্নজীববিদ্যা হচ্ছে যে বিজ্ঞানের মধ্যে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। জীবাশ্ম ঘটিত জীববিজ্ঞানকে বলা হয় প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। তো জীববিজ্ঞানের যে শাখায় তোমার জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলা হয়। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে? চার্লস ডারউইন। আধুনিক ঘোড়া ইকুয়াসের উৎপত্তির বিবর্তনগত ধারাবাহিক পর্যায়টি কি? তাহলে আমরা এখানে লিখবো কি, প্রথম হচ্ছে কি ইকুয়াস, প্রথম ইওহিপ্পাস। তাহলে ইওহিপ্পাস থেকে আমরা আসছি কি মেসোহিপ্পাস থেকে আমরা আসছি কি সে মেরিচিহিপ্পাস। তারপর প্লায়োহিপ্পাস।
তারপর আসছে কি আমাদের ইকুয়াস। তাহলে আমাদের কি আসলো, প্রথমে ইওহিপ্পাস, তার মেসোহিপ্পাস, তার মেডিসিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। হোমোলজি কাকে বলে? হোমোলজি কাকে বলা হচ্ছে যে জীবের আভ্যন্তরীণ গঠন যখন এক, কিন্তু জীব সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গকে আভ্যন্তরীণ সাদৃশ্য গঠনযুক্ত আভ্যন্তরীণ সাদৃশ্য গঠনযুক্ত গঠনযুক্ত সমরূপ অঙ্গের সৃষ্টির ঘটনাকে। তাহলে হোমোলজি মানে হচ্ছে, যেমন ধরে নাও, যেমন হচ্ছে তিমির প্যাডেল, বাদুড়ের ডানা। তিমির প্যাডেল হলো মানুষের হাত, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ। এদের যে আভ্যন্তরীণ গঠন দেখা যায়, তাহলে দেখতে হবে যে এদের গঠনটা একই, কিন্তু এদের কার্যকারিতা বিভিন্ন হচ্ছে। কিরূপ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী। যদি এদেরকে উৎপত্তি এক থাকে, কিন্তু এরা বিভিন্ন পরিবেশ থাকার জন্য কি হচ্ছে, এদের পরিবর্তন হচ্ছে। সমস্ত অঙ্গ কাকে বলে? সমস্ত অঙ্গের আভ্যন্তরীণ গঠন এক, বা তারা একই পূর্বপুরুষ থেকে আগত হয়, তাদের সমস্ত অঙ্গ বলা হয়। অর্থাৎ আভ্যন্তরীণ গঠন এক, কিন্তু কাজ আলাদা। কার জন্য? পরিবেশের জন্য। হলো সমবৃত্তি কি? যাদের আভ্যন্তরীণ গঠন আলাদা কিন্তু একই পরিবেশে থাকার জন্য কাজ এক। আভ্যন্তরীণ গঠন আলাদা কিন্তু একই পরিবেশে থাকার জন্য, কিন্তু একই পরিবেশে থাকার জন্য কাজ এক। যেমন এক্সাম্পল হচ্ছে পাখির ডানা, পাখির, বাদুড় ও পতঙ্গের ডানা, তিনটা উড়ার কাজে ব্যবহৃত, কিন্তু এদের গঠন আলাদা। পাখি হচ্ছে পক্ষী পর্বান্তর্গত, যেখানে বাদুড় হচ্ছে স্তন্যপায়ী এবং পতঙ্গ হচ্ছে তোমার আর্থ্রোপোডা। তারপর যে কোন প্রাণীর হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠযুক্ত? এটাকে বলা হয় মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠযুক্ত। কোন সরীসৃপ হৃৎপিণ্ড চার প্রকার? কুমিরের ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে চার প্রকোষ্ঠযুক্ত। দুটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড দেখা যায় কাদের ক্ষেত্রে? সরীসৃপ এবং উভচরদের মধ্যে। কোন শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ড অর্ধবিভক্ত নিলয় দেখতে পাওয়া যায়? 3.5 চেম্বার নিলয় দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কি সরীসৃপদের ক্ষেত্রে, এটা উভচর প্রাণীদের ক্ষেত্রে। আর সরীসৃপদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবো 3.5 চেম্বার। তারপরে দেখো পয়েন্ট হচ্ছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? সূত্রটা আর্নস্ট হেকেল, যে কি দিয়েছিল? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। সম্পূর্ণরূপে চার প্রকাশযুক্ত হৃৎপিণ্ড কোন শ্রেণীর প্রাণীদের? পক্ষী এবং স্তন্যপায়ী। বায়োজেনেটিক সূত্রের মূল বক্তব্য কি ছিল? বায়োজেনেটিক সূত্রের মূল বক্তব্য ছিল যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এর মানে হচ্ছে প্রতিটা জীব
ভ্রূণ অবস্থায় একই রকম দেখতে থাকে, কিন্তু পরবর্তীতে সবাই নিজের নিজের মতো বৈশিষ্ট্য পেয়ে নেয়। প্রতিটা জীব প্রথমে ভ্রূণ অবস্থায় দেখতে একই রকম থাকলেও তারা পরবর্তীতে নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে নেয়। হট ডাইরেকশন কোথা সৃষ্টি ছিল? সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল, সমুদ্রের জলে। কিরূপ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে? অপসারী বিবর্তন। অপসারী, যেখানে পূর্বপুরুষ হচ্ছে এক, কিন্তু ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য জীবদের মধ্যে বিবর্তন দেখা দেয়। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো ডি ভ্রিস। হুগো ডি ভ্রিস জীবন্ত জীবাশ্ম কাকরে যে সমস্ত, যেমন গিঙ্গো বাইলোবা, যে সমস্ত জীবগুলো পৃথিবীতে কোনো রকম পরিবর্তন ছাড়া এখনো বেঁচে আছে, কিন্তু তার সমসাময়িক সমস্ত জীব বিলুপ্ত হয়ে গেছে। বলে পৃথিবীতে যে সমস্ত জীব কোনো রকম পরিবর্তন ছাড়া এখনো বেঁচে রয়েছে, কিন্তু তার সময়কালের সমস্ত জীবগুলো বিলুপ্ত হয়ে গেছে, তারাই জীবন্ত জীবাশ্ম। দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ, দুটি প্রাণী জীবন্ত জীবাশ্ম, একটা হচ্ছে কি শিলাকান্ত মাছ, শিলাকান্ত মাছ, আর একটা হচ্ছে পেরিপেটাস হচ্ছে কি অ্যানলিড আর্থ্রোপোডার মধ্যবর্তী পর্যায়ের। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কে ভুল প্রমাণ করেছে? ভাইসম্যান, যে প্রথম জার্ম প্লাজম থিওরিটা দিয়েছিল। অ্যানিলের আর্থ্রোপোডা পর্বতদ্বয় সংযোগকারী প্রাণীটির নাম হচ্ছে পেরিপেটাস। এই পেরিপেটাসের মধ্যে অ্যানিলিডার বৈশিষ্ট্য রয়েছে, আবার আর্থ্রোপোডার বৈশিষ্ট্য রয়েছে। তারপর হচ্ছে উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের দুইখানা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। একটা হচ্ছে কালকাসুন্দার স্ট্যামিনোড, স্ট্যামিনোড মানে হচ্ছে বন্ধা পুংকেশর। আদা হলুদ এর স্বল্পপত্র, আদা হলুদ এর ভূনিম্নস্থ স্বল্পপত্র। ক্লিয়ার? সরীসৃপ এবং পক্ষীর সংযোগকারী জীবাশ্মের নাম হচ্ছে আর্কিওপটেরিক্স, যেখানে পাখি এবং সরীসৃপ উভয় বৈশিষ্ট্য রয়েছে। আর্কিওপটেরিক্স। মানুষের চক্ষাবস্থা লুপ্ত প্রায় অঙ্গটির নাম হচ্ছে নিকটিটেটিং পর্দা, মানে একটা পর্দা যেটা তোমার চোখ বন্ধ করলে চোখটা ঢেকে যেত, কিন্তু আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় হলে শুধু পাখিদের ক্ষেত্রে সক্রিয় রয়েছে। নিকটিটেটিং পর্দা। নেক্সট হচ্ছে এবার 84, একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ মিসিং লিঙ্ক বা হৃদযোগের নাম করণ। তো একটা উদ্ভিজ্জ হচ্ছে টেরিডোস্পার্ম এবং হচ্ছে আর্কিওপটেরিক্স। টেরিডোস্পার্ম এখানে দেখো মানেটা হয় টেরিডো মানে টেরিডোফাইটা, আর টেরিডোফাইটা বা সাধারণত কি বলছে এটাকে টেরিডোফাইটা আর ফার্ন, এবং স্পার্ম মানে হচ্ছে তোমার বীজ যুক্ত উদ্ভিদ। তারপর হচ্ছে একটা প্রাণী মিসিং লিঙ্কের নাম হচ্ছে কি সেটা হচ্ছে পেরিপেটাস। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগকারী প্রাণী, সরীসৃপ এবং স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে সংযোগকারী প্রাণীর নাম হচ্ছে প্ল্যাটিপাস বা হংসচঞ্চু। দুটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লিখো। একটা হচ্ছে গিঙ্গো বাইলোবা, আর একটা ইকুইসিটাম। তারপর হচ্ছে 27 নম্বর বলছে যে সকল অঙ্গের উৎপত্তি গঠন এক কিন্তু কাজ ভিন্ন তাদেরকে সমসংস্থ অঙ্গ বলে। সমসংস্থ যেমন হচ্ছে তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, পাখির ডান ইত্যাদি। ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? ইকুয়াস।
ইকুয়াস। একটি অমেরুদণ্ডী একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের নাম বলো। অমেরুদণ্ডীকে লিমুলাস মনে হচ্ছে রাজ কাঁকড়া, লিমুলাস হচ্ছে রাজ কাঁকড়া। আর একটা মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম স্ফেনোডন। ক্লিয়ার? একটা অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম, জীবন্ত মানে কি তারা এখনো পৃথিবীতে বেঁচে আছে কোনো পরিবর্তন ছাড়াই। জীবন্ত জীবাশ্ম হচ্ছে কি লিমুলাস হচ্ছে অমেরুদণ্ডী, আর মেরুদণ্ডীর ক্ষেত্রে স্ফেনোডন। 90 নম্বর বলে যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন ভিন্ন কিন্তু কাজ এক তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ উদাহরণ। তিমির, ফ্লিপার, ঘোড়াগ্রপাত, মানুষের হাত কিব্র সমস্ত অঙ্গ। তারপর বলছে কি পতঙ্গের ডানা এবং পাখির ডানা কি প্রকার? সমবৃত্তীয়। পতঙ্গের ডানা এবং পাখির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কারণ এদের কি হচ্ছে, পাখি হচ্ছে, পতঙ্গ হচ্ছে তোমার আর্থ্রোপোডা থেকে, আর পাখি হচ্ছে পক্ষী থেকে, সুতরাং আলাদা পর্বের অন্তর্গত প্রাণী। এরপর চলেছ, বলছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে? আজ থেকে মোটামুটি 4.460 কোটি বছর আগে। 460 কোটি বছর আগে। ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম বলো। তো ল্যামার্কবাদকে সমালোচনা ভাইসম্যান করেছিল, বিজ্ঞানী ইজম্যান। দ্য অরিজিন অফ লাইফ বস্তুর হচ্ছে দেখে, এটা হচ্ছে চার্লস ডারউইন। দ্য অরিজিন অফ লাইফ বিজ্ঞানী ওপারিন লিখেছিল অরিজিন অফ লাইফ। উদ্ভিদের মিসিং লিঙ্কের একটি উদাহরণ। মিসিং লিঙ্ক মানে হচ্ছে কি হৃদযোজক বা দুটো পরের মধ্যে সংযোগ রক্ষণ। টেরিডোস্পার্ম। এই টেরিডোস্পার্মটা কার মধ্যে রয়েছে? ফার্ন এবং সাধারণত ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মের মধ্যে। মাছ এবং কুমিরের হৃৎপিণ্ডের প্রকাশগত। মাছ হচ্ছে কত? মাছ হচ্ছে তোমার 2 প্রকোষ্ঠযুক্ত, আর কুমির হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত। এখানে একটা অলিন্দ নিলয় থাকবে, কুমিরের 2টো অলিন্দ 2টি নিলয় থাকবে। 98 নম্বর বলছে উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। তার উদ্ভিদের স্ট্যামিনুড, এক নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হচ্ছে কি স্ট্যামিনুড। নারকেলের পিস্টিলোড বা নিষ্ক্রিয় গর্ভাশয়। নারকেল গাছের পিস্টিলোড। নারকেলের পিস্টিলোড মানে হচ্ছে কি নিষ্ক্রিয় গর্ভাশয়, পিস্টিলোড। ল্যামার্কের লেখা অভিব্যক্তি সংক্রান্ত বইটার নাম কি? ফিলোসফিক জুলজিক। ফার্ন এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে জীবাশ্ম উদ্ভিদের নাম কি? এটা টেরিডোস্পার্ম। ফার্ন এবং এটা নিটাম উলা। মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অঙ্গ? মানুষের সিকাম বা এটা বৃহদান্ত্র বললেও হবে। অন্যান্য প্রাণী যেটা সিকাম, সেটা আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, লুপ্তপ্রায় অঙ্গ হয়ে গেছে। ডারউইনের মতবাদ অনুযায়ী প্রজাতির সৃষ্টির জন্য কে দায়ী? তার ডারউইনের মতবাদ অনুযায়ী প্রজাতির সৃষ্টির জন্য দায়ী হচ্ছে কে? অনুকূল প্রকরণগুলো জীবের মধ্যে কি হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম করার পরে অনুকূল প্রকরণগুলো জীবের মধ্যে সঞ্চিত হবে, যেখানে নতুন প্রজাতির সৃষ্টি হবে। ঘোড়ার বিবর্তনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। ঘোড়ার বিবর্তনে কি রয়েছিল? এদের কি হয়েছে? হাইট, উচ্চতা বৃদ্ধি হয়েছে 11 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার, 11 থেকে 130 ইঞ্চ হয়েছে।
হলো। এদের ক্ষেত্রে তোমার কি হয়েছে যে চারটে আঙ্গুল ছিল, ফিঙ্গার ছিল, সেখানে তোমার একটা হয়েছে। তারপর বলছে কি দেখো, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, তাহলে অ্যাপেন্ডিক্স। তার বলছে 105 নম্বর কি বলছে, কোন গ্রন্থে ডারউইনবাদ প্রকাশিত, ডারউইন কথা, সেটা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটাতে তোমার প্রথম পাবলিশড হয়। হট ডায়ালিসিস কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন, এটা জেবিএস হ্যালডেন। এই হয়ে গেল আমাদের এসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, 106খানা এসিকিউ কোয়েশ্চেন। এবার আমরা পড়বো কি এমসিকিউ কোয়েশ্চেন। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন বলছে, আমাদের দেশে পার্থেনিয়াম হচ্ছে একটা মানে পরজীবিকার, পরজীবী ঠিক না, এটা হচ্ছে একটা হার্ব, মানে হার্ব উইডস, এক ধরনের উইডস, একটা বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না, কারণ এই গাছগুলো কি করে, ফেনল এবং আরও অন্যান্য আদার্স মলিকিউল তারা মূল থেকে রিলিজ করে, যার ফলে অন্য গাছরা এর আশেপাশে জন্মাতে পারে না। এই ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, মানে এরা বাইরে থেকে আসলো, এসে আমাদের পরিবেশে সেট হয়ে গেল। এটা কি কার সঙ্গে, তাহলে কি করলো, কার সঙ্গে সংগ্রাম করলো, এটা আন্তঃপ্রজাতির সঙ্গে সংগ্রাম করলো, অর্থাৎ আমাদের দেশীয় প্রজাতিগুলোর সঙ্গে সংগ্রাম করলো। মিলার এবং 2 নম্বর কোয়েশ্চেন বলছে, মিলার এবং উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। সেখানে গ্লাইসিন ছিল এবং অ্যালানিন ছিল, গ্লাইসিন এবং অ্যালানিন, কারণ এখানে ইউরিয়া, অ্যাডেনিন এগুলো অ্যামাইনো অ্যাসিড না, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো অ্যামাইনো অ্যাসিড না, ফর্মিক অ্যাসিড এগুলো অ্যামাইনো অ্যাসিড নয়। তারপর বলছে 3 নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি প্রজাতির সংগ্রামকে নির্দেশ করে। আন্তঃপ্রজাতি মানে হচ্ছে যখন একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম হবে, তখন আন্তঃপ্রজাতির, যেমন মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ মাছেরা কি করছে, খাওয়ার জন্য সংগ্রাম করছে। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং প্যাঁচার মধ্যে সংগ্রাম, কারণ ইঁদুরকে ধরে খাবে কে, সাপ বা প্যাঁচা, দুজনেই ধরে খাবে, ওকে। আবার প্যাঁচাকেও সাপকেও খেয়ে ফেলবে, এটা বি নম্বর অ্যান্সার হচ্ছে তোমার সমসংস্থর ক্ষেত্রে। এবার 4 নম্বরে চলে আসছে কি, ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। ল্যামার্ক কি বলেছিল, অস্তিত্বের জন্য সংগ্রাম না, অস্তিত্ব সংগ্রামের কথা বলেছিল কে, চার্লস ডারউইন। প্রকরণের উৎপত্তি সেটা চার্লস ডারউইন বলেছিল। তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 5 নম্বর বলছে, নিচের কোনটি একই খাদ্যের মধ্যে অন্তঃপ্রজাতির সংগ্রাম, শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, ছাগল চিলের মধ্যে সংগ্রাম, পুকুরের রুই মাছ, বলছে একই খাদ্যের জন্য, কারণ পুকুরের মধ্যে খাদ্য একই রয়েছে, সুতরাং পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি। পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছিল 11 ইঞ্চি থেকে 150 ইঞ্চি পর্যন্ত। পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, এটা হয়নি। পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি পেয়েছিল, বৃদ্ধি, তাহলে এই জিনিসটা হচ্ছে এখানকার রং অ্যান্সার। 7 নম্বর কোয়েশ্চেন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল কেমন। সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ, সমুদ্রের ঠান্ডা, সমুদ্রের জলে ঠান্ডা মাটির তলা, এখানে হচ্ছে সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ, সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ। 7 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলছেন। 8 নম্বর কি বলছে দেখো, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, ডেফিনেটলি অক্সিজেন অনুপস্থিত ছিল। 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য, সমবৃত্তীয় মানে যাদের কি হচ্ছে, উৎপত্তি গঠন আলাদা কিন্তু একই পরিবেশে থাকার জন্য কাজ একই হচ্ছে। উৎপত্তিগত বা ভিন্ন, কাজও ভিন্ন না, উৎপত্তিগত ভিন্ন কিন্তু কাজ একই, বি নম্বর অ্যান্সারটা রাইট। 10 নম্বর কোয়েশ্চেন চলে যাও, মানবদেহের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় সেটি হলো পাকস্থলী, কোলন। অ্যাপেন্ডিক্স আমাদের নিষ্ক্রিয় অঙ্গ।
ঘোড়ার 11 নম্বর কোয়েশ্চেন, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? 11 নম্বর বলছে ঘোড়ার আদি পূর্বপুরুষ হল ইওহিপ্পাস। ইওহিপ্পাস, ইওহিপ্পাস থেকে এসেছিল কে? মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাসের পর ইকুয়াস। 12 নম্বর কোয়েশ্চেন বলে তিমির ফ্লিপার এবং পাখির ডানা। তাহলে এক্ষেত্রে কি এদের গঠন আলাদা এবং পরিবেশও আলাদা। তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। 12 নম্বরটা হচ্ছে এরা হচ্ছে এদের তিমির ফ্লিপার এবং পাখির ডানা, এদের গঠনগত সাদৃশ্য রয়েছে, গঠন একই কিন্তু ভিন্ন পরিবেশে বাস করার জন্য এদের অভিযোজন হয়েছে সমস্ত অঙ্গ। 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে? নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। প্রাকৃতিক নির্বাচন ল্যামার্ক দিয়েছিল নট, প্রাকৃতিক নির্বাচন ডারউইন রাইট। প্রাকৃতিক হলো 14 নম্বর বলছে কি দেখো, বলছে আদি কোষের উৎপত্তি এবং জীবন অভিব্যক্তির ঘটনাকে বলা হয় কি? বায়োজেনি। আদি কোষের উৎপত্তি এবং সাধারণত করে জীবনের অভিব্যক্তির ঘটনাকে বলা হচ্ছে বায়োজেনি। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে নিচের সম্পর্কগুলো সঠিক কোনটি সঠিক? কোয়াসারভেট প্লাস নিউক্লিক অ্যাসিড প্রোটোসেল, কোয়াসারভেট প্লাস মাইক্রোপ্রোটোসেল, মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিড প্রোটোসেল। মাইক্রোস্ফিয়ার এবং নিউক্লিক অ্যাসিড দুটো মিলে আমাদের কি হচ্ছে? প্রোটোসেল তৈরি হচ্ছে। এটা মানে আমাদের সি নম্বর অ্যান্সারটা রাইট। 16 নম্বর অ্যান্সার বলছে কি নিম্নলিখিত ক্রমগুলো কোনটি সঠিক? এখানে আমরা বলছি কি প্রোটিনয়েড, অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোস্ফিয়ার। এ নম্বরটা। কুমড়ো গাছের আকর্ষ এবং বোগেনভিলিয়ার কাঁটা একই জিনিস, এরা সমস্ত অঙ্গ হিসেবে কাজ করছে। কারণ একটা হচ্ছে কি আকর্ষের রূপান্তর কোনকে জড়িয়ে উপরের দিকে উঠতে সাহায্য করছে, একটা কাঁটার রূপান্তর হচ্ছে প্রতিরক্ষায় সাহায্য করছে। তারপর চলে এসো নেক্সট পেজ। বলছো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড মানে হচ্ছে কাঁটা, কাণ্ডটা পাতায় মানে কাণ্ডটা পর্ণ মানে পাতা, কাণ্ড অর্থাৎ পাতাগুলো কাণ্ডে কাঁটায় রূপান্তরিত হচ্ছে কাণ্ডের মধ্যে। প্রকৃতি নির্ণয় করো। এরা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। ডারউইনের অভিব্যক্তি 19 নম্বর বলছে ডারউইনের অভিব্যক্তিবাদের সঙ্গে সাযুজ্য নেই। নিচের কোন শব্দ বুঝছে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রহ, এটা ডারউইন বলেছে। প্রকরণ এবং ভেদ দ্বার বংশানুসরণ, এটাও ডারউইন বলেছে। প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতম উদ্বর্তন, এটাও ডারউইন বলেছে। কিন্তু ডারউইন বলেনি কোনটা? অর্জিত বৈশিষ্ট্যের বংশন। এটা কে বলেছে? এটা বলেছিল ল্যামার্ক। 20 নম্বর বলছে দেখো মিউটেশন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? মিউটেশন বিবর্তনের কাঁচামাল, ঠিক। মিউটেশন জিনের পরিবর্তন এবং বংশগত বাহিত হয়। প্রাকৃতিক নির্বাচন সবসময় ক্ষতিকর মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন সবসময় উপকারী মিউটেশনকে তোমার সাপোর্ট করবে। গরম তরল সুপের প্রবক্তা কে ছিল? জেবিএস হ্যালডেন। 22 নম্বর কোয়েশ্চেন বলছে প্রথম স্থলজ উদ্ভিদ কারা ছিল? এরা ছিল তোমার ফার্নরা, এদেরকে ফার্স্ট ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট বলা হয়। আর মসদের বলা হয় উভচর। মসদের বলা হয় কি? উভচর, কারণ এরা জল এবং স্থল দুটো জায়গায় থাকতো। 23 নম্বর কোয়েশ্চেন বলছে ভ্রূণের বিকাশের কোন স্তরটি সঠিক? প্রথমে হচ্ছে কি জাইগোট, তার মরুলা, তার ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা। তাহলে কি জাইগোট হলো সিঙ্গেল সেল, এটা সিঙ্গেল সেল। মরুলা হচ্ছে তোমার 16 to 32 সেল, এটা হচ্ছে 64 সেল। এটা ইমপ্লান্ট, গ্যাস্ট্রুলা ইমপ্লান্টেশন। তারপর বলছে কি ঘোড়ার প্রথম জীবাশ্ম কোনটা ছিল? ঘোড়ার প্রথম জীবাশ্ম আমরা পেয়েছিলাম কি ইওহিপ্পাস। ঘোড়ার প্রথম জীবাশ্ম পেয়েছিলাম আমরা ইওহিপ্পাস। ইওহিপ্পাসের পরে হচ্ছে মেসোর পরে হচ্ছে মেরিচি, তারপর হচ্ছে প্লায়োহিপ্পাস, তারপর ইকুয়াস। 25 নম্বর কোয়েশ্চেনটা দেখো প্রথমে কোনটি সঠিক? প্রথমে কারা এসছে? প্রথমে এসছে মাছ, মাছের পরে এসছে কারা? উভচর, উভচরের পর সরীসৃপ, সরীসৃপক্ষী এবং স্তন্যপায়ীরা এসছে। এ নম্বর রাইট। তারপর হচ্ছে মাছ। 26 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে একটি বাস্তুতন্ত্রের বাঘের সঙ্গে হরিণের লড়াই কোন জাতীয় সঙ্গে? বাঘের সঙ্গে হরিণ। তো বাঘ আর হরিণের লড়াই হচ্ছে, কেন হচ্ছে? কারণ বাঘ হরিণকে খাবে। এটা হচ্ছে কি অন্তঃপ্রজাতির সংগ্রাম। 26 নম্বর হচ্ছে কি না অন্তঃপ্রজাতির সংগ্রাম। বাঘের সঙ্গে হরিণের লড়াই হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। সাতাশ নম্বর বলছে কি দেখো বলছে কোনো অঙ্গ বেশি ব্যবহৃত হলে সুগঠিত হয়, আর ব্যবহৃত না ধীরে বিলুপ্ত হয়। এটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে
তোমার হচ্ছে ল্যামার্কবাদের সঙ্গে। 28 নম্বর হচ্ছে নগ্নজীন রাসায়নিক প্রকৃতি হচ্ছে RNA। 29 নম্বর হচ্ছে কি জীবের জীবনকালের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম ঘটে, ল্যামার্কের এই মতবাদটিকে ভ্রান্ত করেছিল ভয়েসম্যান। 30 নম্বর কোয়েশ্চেন বলছে কি অনুকূল ভেদ সমন্বিত জীবরাই পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়। এই কথাটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? তাহলে অনুকূল ভেদ মানে একমাত্র পরিবেশের অনুকূল ভাবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাই পর্বতজনিত যায়। এটা বলছে কি প্রাকৃতিক নির্বাচনবাদকে তুলে ধরছে। তারপর 31 নম্বর কোয়েশ্চেনে সীমিত খাদ্য এবং বাসস্থান যদি কারণ হয় তবে তার ফলাফল হচ্ছে কি তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম তৈরি হবে। তারপর বলছে কি 32 নম্বর বলছে কি ল্যামার্কের মতে জিরাফের লম্বা গলা হওয়ার কারণ অঙ্গের ব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 33 নম্বর সরীসৃপ উদ্ভিদে কোন যুগে এসেছিল? সরীসৃপরা কোথায় এসেছিল? এরা এসেছিল তোমার মেসোজোয়িক এরাতে সরে ছিল, যখন জুরাসিক অর বলছিল জুরাসিক, এখানে প্রথম জুরাসিক ছিল আর ক্রিটেসিয়াস ছিল, ক্রিটেসিয়াস আর এটা হচ্ছে কি ক্রিটেসিয়াস আর ট্রায়াসিক। তো জুরাসিকের সময় সরীসৃপরা সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল এবং ক্রিটেসিয়াসের তারা বিলুপ্ত হয়ে গেছিল। 34 নম্বর আনুমানিক কত বছর আগে জীবের আবির্ভাব ঘটেছিল বলে বিজ্ঞানী ধারণা? 300 কোটি বছর আগে জীবের আবির্ভাব ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে লাতিন শব্দ থেকে ইভলিউশন কথাটা এসছে তার সেটা কি? সেটা হচ্ছে ইভলভেরি। এ নম্বর রাসায়নিক বিবর্তনের স্রষ্টা হলো কে? রাসায়নিক বিবর্তনের কথা বলেছে হ্যালডেন এবং ওপারিন দিয়েছিল। 36 নম্বর কি বলছে? হ্যালডেন এবং ওপারিন। 37 নম্বর বলছে দেখো অর্ধবেদ্য পর্দবেষ্ট প্রধানত প্রোটিনের যে সংগঠন থেকে প্রোটোসেল উৎপন্ন হয় বিজ্ঞানী ফক্স সেটিকে মাইক্রোস্ফিয়ার নাম দিয়েছিল। কি দিয়েছিল? মাইক্রোস্ফিয়ার। 38 নম্বর বলছে বিবর্তন সংক্রান্ত অঙ্গের ব্যবহার এবং অব্যবহার মতবাদের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। 39 নম্বর বলছে ল্যামার্কের মতবাদ প্রথম প্রকাশিত হয় 1809 খ্রিস্টাব্দে। 40 নম্বর বলছে কি বিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ছিল? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ছিল চার্লস ডারউইন। 41 নম্বর বলছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1859 খ্রিস্টাব্দে। 42 নম্বর বলছে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনে ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদের জন্য দায়ী, ছোট ছোট পরিবর্তনকে দায়ী করেছে, সেটা কে করেছিল? চার্লস ডারউইন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দ্য ভ্রিস। এরপর নেক্সট পেজে চলে এসো। বলছে 44 নম্বর কোয়েশ্চেন বলছে উৎপত্তি এবং গঠনগত দিক থেকে একই প্রকার কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তারপর হচ্ছে 45 নম্বর বলছে সমবৃত্তি অঙ্গের সৃষ্টির কারণ হলো অভিসারী বিবর্তন, কারণ সমসংস্থ থেকে আসছে অপসারী বিবর্তন। 46 নম্বর হচ্ছে বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় যে অঙ্গ সেটা কক্সিস। 47 নম্বর বলছে অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীতে অর্ধবিভক্ত নিলয় সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে উভচরদের ক্ষেত্রে তোমার দেখতে পাওয়া যাচ্ছে। 47 সেটা হচ্ছে উভচর সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কি হচ্ছে? এটা যদি হার্ট হয় তাহলে ওদের হার্টের চেম্বারটা কি হচ্ছে? এটা এসে ধরে তোমার হাফ, অর্ধেকটা খুলো, অর্ধেকটা থাকছে, অর্ধেকটা ফ্রি হয়ে থাকছে। তারপর বলছে কি বায়োজেনেটিক সূত্রের প্রবর্তককে? আর্নস্টেকেল। তারপর 49 নম্বর যে প্রাণের উৎপত্তির জন্য যে যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রোটিন। 50 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যোগ্যতম উদ্বর্তন কথাটির প্রবর্তক হলো কে? যোগ্যতম কে? ডারউইন। এখানে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের প্রবর্তন হচ্ছে কে? চার্লস ডারউইন। 52 নম্বর কোয়েশ্চেন কি বলছে ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে কি? সেটা প্রাকৃতিক নির্বাচন। 53 নম্বর কোয়েশ্চেন কি বলছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদটির প্রবক্তা হলেন কে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা ডারউইন বলেছিল। 54 নম্বর কোয়েশ্চেন বলছে একটি অলিন্দ এক নিলয় গঠিত হৃৎপিণ্ডটি হয় কার? মাছের ক্ষেত্রে ভেনাস হৃৎপিণ্ডীয় বলা হয় তাকে ভেনাস হার্ট।
তারপর বলছে কি 55 নম্বর বলছে কি যে জীবাশ্মটি থেকে জানা যায় যে মাছ থেকে উভচর প্রাণীর সৃষ্টি হয়েছিল সেটি হলো কি তোমার ডিপ্লোভার্টিব্রন। সেটা আই থিঙ্ক ডিপ্লোভার্টিব্রন। এটা হচ্ছে যে জীবাশ্ম থেকে এটা ডিপ্লোভার্টিব্রন, মানে মাছ থেকে উভচর এসছে ডিপ্লোভার্টিব্রন। 56 নম্বর বলছে যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটি হলো মানুষের অ্যাপেন্ডিক্স, স্তনগ্রন্থি, গিনিপিগের সিকাম নিষ্ক্রিয় অঙ্গ নয়। এই সিকামটা আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, যেটা তোমার নিষ্ক্রিয় হয়ে গেছে। 57 নম্বর বলছে পৃথিবীতে প্রথম জীব আবির্ভাব ঘটেছিল কোথায়? সমুদ্রের জলে। 58 নম্বর কি বলছে দেখো, যেগুলো সমস্ত অঙ্গ নয় সেগুলো সমস্ত মানে উৎপত্তি গঠন এক থাকবে কিন্তু কাজ হচ্ছে আলাদা হবে। পাখির ডানা, মানুষের হাত, তিমির ফ্লিপার, এই তিনটে কিন্তু এর গঠন আভ্যন্তরীণ গঠন এক কিন্তু বিভিন্ন পরিবেশ থাকার জন্য ভিন্ন হচ্ছে। পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, এই তিনটা কিন্তু কি এদের উৎপত্তি আলাদা কিন্তু এদের কাজটা গঠনটা তিনটার ক্ষেত্রে আলাদা কিন্তু এদের কাজটা হচ্ছে একই রকমের হয়। তাহলে 58 নম্বর হচ্ছে তোমার বি অ্যান্সার হয়ে, যেগুলো হচ্ছে সমস্ত নয়। 59 নম্বর বলছে কি দেখো, 59 বলছে জীব সৃষ্টির সঠিক পর্যায়ক্রমটি হলো কি? প্রথমে কারা এসেছিল? প্রোটোভাইরাস, ভাইরাস, নিউক্লিওপ্রোটিন, ভাইরাস, প্রোটোভাইরাস, প্রোটোভাইরাস, নিউক্লিওপ্রোটিন। এখানে বলছিল কি প্রোটিন, প্রথমে আসছিল প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন এসেছিল, প্রোটিন আসার পরে সেটা থেকে কি নিউক্লিওপ্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস এসছে। ডি নম্বর। 60 নম্বর ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কি তত্ত্বকে ভুল প্রমাণিত করেছিল কে? ভাইসম্যান। 61 কি বলছে, ফিলোসফিক জুলজি গ্রন্থে রচয়িতা হচ্ছে কে? ল্যামার্ক। 62 নম্বর বলছে রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ সেটি হলো ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যান্ড জিমনোস্পার্ম। তারও বলছে কি এটা হচ্ছে কি জিমনোস্পার্ম আর্কিওস্পার্ম একবীজপদ দ্বিবীজ না, এটা ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মধ্যে রাইনিয়া রয়েছে। 63 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবক্তা হলেন কে? এটা হচ্ছে তোমার ল্যামার্ক। 64 নম্বর বলছে আর্কিওপটেরিক্স এর জীবাশ্ম যে দুটি, এটা হচ্ছে পক্ষী এবং সরীসৃপের মধ্যে। 65 নম্বর বলছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দি ব্রিস। 66 নম্বর বলছে নিচের যেটি জীবন্ত জীবাশ্ম সেটি হলো টেরিডোস্পার্ম, ইকুইজিটাম, মেরিথিয়াম, ইওহিপ্পাস, জীবন্ত জীবাশ্ম। তাহলে এখানে টেরিডোস্পার্মটা হচ্ছে 66 নম্বরটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা ইকুইজিটাম বলো। 67 নম্বর হচ্ছে ঘোড়ার পূর্বপুরুষের অধিকাংশ জীবাশ্ম কোথায় পাওয়া গেছিল? ইউরোপ এবং ইউরেশিয়াতে। 68 নম্বর হচ্ছে একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের নাম। অমেরুদণ্ডী পেরিপেটাস, যেটা হচ্ছে অ্যানালিডা এবং আর্থ্রোপোডার মধ্যে। 69 বলছে প্ল্যাটিপাস কোন শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করে? প্ল্যাটিপাস হচ্ছে কি সরীসৃপ এবং প্ল্যাটিপাস হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে। এ নম্বরটা সরীসৃপ এবং স্তন্যপায়ী। 69। 70 পক্ষী সরীসৃপের রূপান্তর, এটা কে বলেছিল? এটা বলেছিল তোমাকে বেটসন, মর্গান এবং হাক্সলে। এটা হচ্ছে টি.এইচ. হাক্সলে বলেছিল, থমাস হাক্সলে। অন্তর্বর্তী ঘোড়া কোনটি নয়? প্লাইহিপ্পাস, মেসোহিপ্পাস কোনটি নয়? এটা হচ্ছে অন্তর্বর্তী ঘোড়া। হচ্ছে মেসোহিপ্পাস। মেসো মানে মিডল, অন্তর্বর্তী। 72 নম্বর একটি জীবন্ত জীবাশ্ম হলো কি? গিঙ্গো। একটি মাছের জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে কি? শিলাকান্ত। 74 হচ্ছে প্রকৃতির খেলা কথাটি বলেছেন কে? প্রকৃতির খেলা বলেছেন তোমার ডারউইন। প্রকৃতির খেলা বলেছে। 75 নম্বর যেসব অঙ্গের উৎপত্তি এবং গঠন এক তাদের বলা হচ্ছে কি? সমস্ত অঙ্গ। নিচের তথ্যগুলোর মধ্যে কোনটি ভুল? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন এক তাদের সমস্ত বলে। যে সমস্ত অঙ্গ বহুদিন ব্যবহৃত হয় না তারা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। এখানে ABC তিনটাই ভুল। 77 নম্বর বলছে ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক? ধীরে ধীরে ঘোড়ার পায়ের আঙ্গুল খুরে পরিণত হয়েছে, মোলারের ক্রাউন সংখ্যা হ্রাস পেয়েছে, দেহের আকৃতি ছোট হয়েছে, কোনোটি নয়। কোন তত্ত্ব সঠিক? এটা কোনোটি নয় লিখতে হবে, কারণ এখানে বাকি সবগুলো তো সঠিক, সবগুলো হচ্ছে সঠিক।
তাহলে কি হচ্ছে, এখানে দেখা ধীরে ধীরে ঘোড়ার পায়ের আঙ্গুল খুরে পরিণত হয়েছে। 78 নম্বর, অভিব্যক্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদের সঙ্গে কোনো বিজ্ঞানীর সরাসরি কোনো সম্পর্ক নেই। সেটা রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিল? এটা নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। নেক্সট পেজ হচ্ছে 79 নম্বর কোয়েশ্চেন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তাহলে আমাদের এখানে মানুষের কানের পেশি গরুর শিকামটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। শিকামটা আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সে নিষ্ক্রিয় অঙ্গ হয়েছে। আধা স্বল্পপত্র নিষ্ক্রিয় অঙ্গ হয়েছে। মানুষের কানের পেশি নিষ্ক্রিয় অঙ্গ হয়েছে। 80 নম্বর বলছে, নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? চোখের নিকটেডিং পর্দা, অ্যাপেন্ডিক্স, সেরিবেলাম, কানেস। অবশ্যই সেরিবেলাম, মানে আমাদের পিছনের মস্তিষ্ক। 81 নম্বর বলছে, কুমিরের হৃৎপিণ্ডের প্রকাশ সংখ্যা হচ্ছে 4টি, 2টি অলিন্দ 2টি নিলয়। 82 নম্বর হচ্ছে কি, মিলার এবং উরে তাদের পরীক্ষার জন্য কোন পদার্থ ব্যবহার করেছিলেন? সে ব্যবহার করেছিল মিথেন ব্যবহার করেছিল এবং অ্যামোনিয়া, আর সঙ্গে হাইড্রোজেন বাষ্প, ঠিক আছে, সব কটি ব্যবহার করেছিল। সমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তি প্রদর্শন করে? অপসারী অভিব্যক্তি। এখানে সমস্ত উৎপত্তি হচ্ছে কি, ওদের উৎপত্তি এবং গঠন একই রকমের, কিন্তু ভিন্ন পরিবেশে থাকার জন্য ওদের কি হচ্ছে, ভিন্ন রকম অভিযোজন দেখা দিচ্ছে। 84 নম্বর বলছিল কি, পৃথিবীর সাথে প্রথম জীবকোষের অগ্রদূত কে? প্রথম জীবকোষের অগ্রদূত হচ্ছে কি, মাইক্রোস্ফিয়ার। 85 নম্বর বলছে, আদিকোষের অপর নাম কি? আদিকোষের অপর নাম প্রোটোসেল। আদিকোষের অপর নাম 85 হচ্ছে কি, প্রোটোসেল। 86 বলছে, কোয়াসারভেট মতবাদের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী কে? কোয়াসারভেট বলেছিল বিজ্ঞানী ওপারিন বলেছিল কোয়াসারভেট। অরিজিন অফ লাইফ রচনা করেছিলেন কে? সেটা করেছিল অপারিন করেছিল। তারপর হচ্ছে নেক্সট পেজ বলছে, মিলার এবং উরে যে পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে অক্সিজেন। 89 নম্বর বলছে, প্রাণ সৃষ্টির জন্য প্রথম যে জটিল জৈব যৌগ সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি? তার মধ্যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। মিলার এবং উরের পরীক্ষাগারে যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ব্যবহার, তার অনুপাত ছিল 2:1। 91 বলছে, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন কে? ওপারেন ছিল মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল। ফক্স মাইক্রোস্ফিয়ার ছিল, এবং এখানে ওপারেন হবে কোয়াসারভেট তত্ত্বের। আধুনিক ঘোড়া হলো ইকুয়াস। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্ল্যাটিপাস। 94 মাইক্রোস্ফিয়ার হলো এক পর্দযুক্ত প্রোটিন গঠন অর্ধরসে। তারও বলছে কি, মাইক্রোস্ফিয়ার হলে এক পর্দযুক্ত রিপোর্ট। মাইক্রোস্ফিয়ার হচ্ছে কি, অর্ধবেদ্য দ্বিপর্দা একীভূত প্রোটিনের একটা গঠন। সি নাম্বারটা 94 সি। তারপর হচ্ছে 95 হচ্ছে অন্টোজেন লিপিডস ফাইলোজেন কে দিয়েছিল? এটা আর্নস্ট হ্যাকেল দিয়েছিল। জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে ছিল? ওয়াইজম্যান। মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ ছিল মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, জলীয় বাষ্প ছিল এবং হাইড্রোজেন ছিল। এ নাম্বার অ্যান্সার রাইট। 90 ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলেছিল? এই মিউটেশনকে প্রকৃতির খেলা হিসেবে তুলনা করেছিল। নিম্নলিখিত যে বিজ্ঞানী দ্বয়ের কাজের মধ্যে সাদৃশ্য আছে? ডারউইন ল্যামার্ক, ডারউইন ওয়ালেস। তা ডারউইন এবং ওয়ালেস, কারণ দুজনেই ছিল একজন ন্যাচারালিস্ট বা প্রকৃতিবিদ, যারা গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছিল এইচএমএস বিগেল জাহাজে করে। 1 নম্বর, ঘোড়ার সঙ্গে বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? এর পদের উচ্চতা বৃদ্ধি, পদগুলোর সংখ্যা বৃদ্ধি, গ্রীবা মুখমণ্ডল দৈর্ঘ্য বৃদ্ধি, গভীরতা এবং দন্ত চূড়ার উচ্চতা বৃদ্ধি। সেটা হচ্ছে তোমার পদগুলির সংখ্যা বৃদ্ধি। পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি, সংখ্যা কমে গেছে। 101 নম্বর বলছে, অপসারী অভিব্যক্তি উল্লেখযোগ্য উদাহরণ। অপসারী মানে কোনটা? সমসমস্ত। প্রজাপতি এবং বাদুড়ের ডানা। এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। মানুষের হাত ঘোড়ার অগ্রপদ, এটা ঠিক আছে। 101 বি নম্বর অ্যান্সার। 102 বলছে, নিষ্ক্রিয় ডানা যে প্রাণীতে দেখা যায় সেটা হচ্ছে কিউই পাখিতে নিষ্ক্রিয় দেখতে পাওয়া গেল। 103 নম্বর, হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে যে প্রাণী, তা হলো কুমির।
104 নম্বর বলছে কি ব্যাঙাচির দেহে ফুলকা উপস্থিতি নির্দেশ করে। ব্যাঙাচির দেহ যা হয়েছে, ব্যাঙাচির দেহ, ওখানে বলছে কি মৎস্য থেকে প্রজন্ম। ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি, মৎস্য থেকে উভচর তৈরি, উভচর থেকে তার কি বলছে হৃৎপিণ্ডে 4টি প্রকাশ পাওয়ার কথা কুমির। ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে। ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে কে? সেটা হচ্ছে তোমার এ নম্বরটা আনসার, মৎস্য থেকে উভচর সৃষ্টি। এই হয়ে গেল তোমাদের ইভলিউশনের উপরে বা অভিব্যক্তির উপরে এমসিকিউ এবং এসসিকিউ কোয়েশ্চেনের পার্ট। এর নেক্সট যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে তোমার শুধুমাত্র অভিযোজনের উপরে তোমার এমসিকিউ এবং এসসিকিউ। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।